সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। আমি সরজিৎ কুমার শীল, সহকারী শিক্ষক বাংলা, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার বিদ্যালয়ের ধারাবাহিক অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। এই কবিতাটি আমি 4টি অংশে ভাগ করেছি তোমাদেরকে বোঝার জন্য। প্রথমে আমি এই কবিতার কবির জীবনী ও কাব্য পরিচিতি আলোচনা করব। তারপরে দ্বিতীয় অংশে আমি কবিতাটি আবৃত্তি করব এবং তৃতীয় অংশে কবিতাটির পর্যালোচনা করব এবং একেবারে শেষে এই কবিতাটি চতুর্দশপদী কবিতা হওয়ার ফলে চতুর্দশপদী কী, চতুর্দশপদীর বিস্তারিত আলোচনা করব। তো আমরা পাঠে প্রবেশ করি। সবাই আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আজকের যে কবিতা, এই কবিতা যিনি জনক তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ির একটি প্রত্যন্ত পল্লীতে জমিদার পরিবারে জাহ্নবী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের নন্দিত লেখক, বিশ্ব সাহিত্যের অনন্য চূড়ায় উঠার জন্য যার প্রয়াস ছিল নিরলস, সেই কবি মাইকেল মধুসূদন দত্ত। জীবনের শেষ অধ্যায় পর্যন্ত পৌঁছাতে মাইকেল মধুসূদন দত্তকে অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছিল। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তিনিও স্বজাতি স্বধর্ম বিসর্জন দিয়েছিলেন। আমরা সেই আলোচনায় প্রবেশ করব। আশা করি আমার এই কবিতাটি তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। এসো আমরা কবির জীবনী একটু দেখি। কবি জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। জন্মগ্রহণ করেছিলেন যেহেতু তিনি জমিদার বংশে, তার জীবনধারা অন্য 10টা ছেলে মেয়ের মতো ছিল না, ছিল একটু ব্যতিক্রমী। তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল টাইপের ছেলে, যার ফলে 10 থেকে 12 জন কর্মচারী থাকতো সারাক্ষণ তার তত্ত্বাবধানে। শুধু কি তত্ত্বাবধানে থাকতো, তার পড়াশোনার জন্য ছিল অনেক অনেক চেষ্টা। তিনি 11টি ভাষা জানতেন: বাংলা, সংস্কৃত, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, হিব্রু, পার্সি, জার্মানি, ইটালিয়ান, তামিল, তেলেগু। তাহলে কিভাবে তিনি এতটি ভাষা শিখলেন প্রশ্ন থাকতে পারে। তিনি প্রতিদিন একটি নিয়মিত রুটিন করে নিয়েছিলেন, যে রুটিনে সকালে 2 ঘন্টা তেলেগু পড়তেন, তারপরে আবার 2 ঘন্টা পার্সি পড়তেন, আবার 2 ঘন্টা তেলেগু পড়তেন, বিকালে আবার 2 ঘন্টা সংস্কৃত পড়তেন, তারপরে রাত্রে 2 ঘন্টা ইংরেজি পড়তেন। তার জীবনটি ছিল এভাবে ফরম্যাটে বাঁধা। জীবনে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কখনো 10 জনের মধ্যে 1 জন হওয়া যায় না, এটা সবাইকে মনে রাখতে হবে। কবি মাইকেল মধুসূদন দত্ত মূলত ছিলেন কবি এবং নাট্যকার। তার প্রথম জীবনে লেখা 1849 খ্রিস্টাব্দে দ্য ক্যাপটিভ লেডি, তিনি লিখেছিলেন ক্যাপটিভ লেডি ইংরেজি নাটক। তারপরে প্রথম বাংলা তিনি যখন হাত দিলেন, লিখলেন শর্মিষ্ঠা নাটক 1859 সালে। তার আরও কয়েকটি নাটক আমরা এখানে লক্ষ্য করব: শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী। এরপরে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ সমৃদ্ধ। তিনি লিখেছেন তিলোত্তমা সম্ভব কাব্য। আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব, কবিতাটির চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা অমৃতাক্ষর ছন্দে লেখা। এই অমৃতাক্ষর ছন্দ প্রথম তিনি ব্যবহার করেন এই তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থে। তারপরে লিখলেন প্রজাঙ্গনা, বীরাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতা বলে। এর মধ্যে বীরাঙ্গনা একটি ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ। বীরাঙ্গনা কাব্যটি একটি পত্র কাব্য। এই কাব্যগ্রন্থটি 11টি পত্রের সমন্বয়। এরপরে তিনি লিখেছেন প্রহসন।
প্রহসন তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বাঙালির জীবনকে নাবিশ্বাস করে তুলেছিল এবং হাস্য রসাত্মক ভূমিকায় তিনি তার নিজের লেখনীতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারণ করেছিলেন। কি কি লিখেছেন? বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা, এগুলো হচ্ছে প্রহসন। এরপরে তার জীবনের সবচেয়ে বিখ্যাত যে জিনিসটি তিনি নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ মহাকাব্য 1861 খ্রিস্টাব্দে লিখলেন মেঘনাদ বধ। এটি লিখেই তিনি শান্ত থাকেননি, তিনি আরও একটি মহাকাব্য লিখতে চেয়েছিলেন, যে মহাকাব্যটি কারবালার বিশালময় ঘটনা নিয়ে তিনি লিখতেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখি সাহিত্য অঙ্গনে কায়কবাদ সেটি লিখে ফেলেছিলেন। যা হোক, মাইকেল মধুসূদন দত্ত তার জীবনে অনেক বড় পাওয়ার আশায় যখন তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন, হিন্দু কলেজে ভর্তি হওয়ার পরেই তার জীবনের রূপরেখা বদলে যেতে থাকে। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি অত্যন্ত টান অনুভব করে বাংলা ভাষাকে একসময় তিনি ভুলে গিয়েছিলেন। বলা হয়ে থাকে মাইকেলের জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল? এই যে মাইকেল শব্দটি বললাম, আমরা একটু মাইকেল শব্দটি ব্যাখ্যা করি। মাইকেল শব্দটি হিব্রু শব্দ মিখাইল শব্দ থেকে এসেছে, যার অর্থ কে ঈশ্বর ভালোবাসেন। তো যেহেতু মাইকেল শব্দটি অনেক ইংরেজ তাদের নামের পূর্বে ব্যবহার করতেন, মাইকেল মধুসূদন দত্ত যখন 1843 সালের 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তার নামের পূর্বে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল। যা হোক, পরীক্ষার প্রশ্নে মূলত মেঘনাদ বধ মহাকাব্য, তার কাব্যগ্রন্থ, বিশেষ করে নাটক, বাংলা সাহিত্যের সার্থক নাটকের মধ্যে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, এগুলো একটু খেয়াল করবে। এরপরে ধারাবাহিকতা অনুযায়ী আমি আজকে বলেছি কবিতা আবৃত্তি। তো আমরা কপোতাক্ষনাথ কবিতাটি একটু আবৃত্তি করি, পরে আমরা আলোচনায় যাব। কপোতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত তব কলকলে জোড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। সতত ওইখানে ব্র্যাকেটে আছে, যেমতি লোক নিশার স্বপনে শনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, এই নদ দলে একটি শব্দগুচ্ছ, বহুপদী শব্দ, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। কবি আক্ষেপ করে বলেছেন, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তোমরা কবিতাটি আবৃত্তি করতে শিখবে। এবার আমি আলোচনায় আসি। সতত মানে সব সময়, হে নদ, কবি কপোতাক্ষনাথকে উদ্দেশ্য করে বলেছেন, হে নদ তুমি পড়ো মোর মনে। কবি যখন এই কবিতাটি লেখেন তখন তিনি ছিলেন 1000 মাইল দূরে ফ্রান্সের ভার্সাই নগরীতে দ্য রোয়ে রোডের 2 তলা বাড়িতে অবস্থান করাকালীন এই কবিতাটি লিখে পত্রযোগে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাঠিয়েছিলেন। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি অবিভক্ত বাংলা মানে ভারতীয় উপমহাদেশে সেই সময় সহজ ছিল না বাংলা কোনো কিছু প্রকাশ করা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করতেন। সতত তোমার কথা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের নিরিবিলি ওই জনহীন আত্মীয় পরিজনহীন পরিবেশে বসে তোমার কথা মানে কপোতাক্ষ নদের কথা ভাবিয়ে বিরলে নির্জন স্থানে যখন তিনি চুপি চুপি থাকতেন, একাকী থাকতেন, তখন তিনি কবিতার কথা, দেশের কথা, দেশ মাতৃকার কথা, বন্ধু আত্মীয় স্বজনের কথা ভাবতেন। তারপর বলছেন, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। আমরা স্বাভাবিকভাবে রাতে শুয়ে ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখি, মায়া মন্ত্রধ্বনির ন্যায় অনেক উদ্ভট মন্ত্রধ্বনি, মানে যেগুলো কল্পনাও করা যায় না, এই সমস্ত ধ্বনি আমরা শুনি। চূড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। কবি মিথ্যা ছলনায় তার কানকে ভুলিয়ে রেখেছেন, কেননা তিনি ওইখানে বসে অর্থাৎ ফ্রান্সে বসে কপোতাক্ষনাথকে প্রত্যক্ষ করতেও পারবেন না, আবার ইচ্ছা করলেই তার কাছে ছুটে আসতে পারবেন না। যেমন তিনি ছোটবেলায় ছোট বয়সে যখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেন, এই নদীর তীরে তিনি বেড়ে উঠেছেন। আজও এই যে 2020 সালের আজকেও যদি তোমরা এখনও যাও, ওই নদী এখনও আছে, কিন্তু
এখন সেই নদীর অবস্থা অত্যন্ত সংকীর্ণ, জীর্ণ, মৃতপ্রায়। কবি বলছেন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি ফ্রান্সে যাওয়ার সময় অনেকগুলো নদী, অনেক সমুদ্র, অনেক জলপথ পার হয়ে গিয়েছিলেন। বহু নদীর পানি তিনি পান করেছেন, বহু নদীকে তিনি দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদ কবিকে যতটা স্নেহ ভালোবাসা দিয়েছে, অন্য কোনো নদীর পানিতে কবির তৃষ্ণা এভাবে নিবারণ হয় নাই। কবি বলছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কপোতাক্ষ নদের জলকে তিনি মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন, সমস্ত নদীটাকে তিনি মাতৃস্তনের সঙ্গে তুলনা করেছেন। কবি বলছেন আক্ষেপ করে, আর কি হে হবে দেখা। হে কপোতাক্ষ নদকে বলছেন, এই দেশমাতৃকার কথা মনে করে কবি বললেন, আর কি হে হবে দেখা যতদিন যাবে। কবি আমৃত্যু আর দেশে ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ ছিল। প্রজার উপরে আশ্রু সাগরের দিকে। প্রজা যেমন রাজাকে ট্যাক্স, ভ্যাট বা কর দেয়, কপোতাক্ষ নদ যেন তার জলরাশিকে সমুদ্রের মধ্যে কর রূপে দিয়ে দিচ্ছে। এবং কবি ফ্রান্সে বসে বলছেন, তুমি যেমন কপোতাক্ষ নদ হয়ে সমুদ্রকে কর দিচ্ছ, আমি যে তোমার কথা বাংলা ভাষায় লিখেছি, মানে বাংলা কবি লিখবেন এটা জীবনে ভাবেননি। ওই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তিনি বাংলা ভুলে গিয়েছিলেন। বলছে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। কপোতাক্ষ নদ তার ছোটবেলার শৈশব বিজড়িত নদী। সেই নদী যেমন যখন সাগরকে প্রচুর জল উপহার দিত, সেটা যেন কর স্বরূপ। বললেন, বঙ্গজ জনের কানে, মানে এই বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না, এটা ছিল বঙ্গ। তখন অনেক জনপদ ছিল, গৌড়, হরিকেল, বঙ্গ। নাম তার এ প্রবাসে মজিবিয়ম হবে। কবি অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের নাম স্মৃতি স্মরণ করতেন। লইছিতে নাম তবু বঙ্গের সঙ্গীতে। বাংলা ভাষায় তিনি যে বাংলাদেশ মাতৃকাকে, নদীকে ফ্রান্সে বসে একটি নদীর মাধ্যমে সমস্ত দেশের স্মৃতি বিজড়িত করে স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেমমূলক একটি কবিতা তিনি আমাদের উপহার দিয়েছেন। এটি বাংলা সাহিত্যের একটি অন্য ধারার কবিতা। মূলত বাংলা সাহিত্যে আমরা তিনটি ছন্দ লক্ষ্য করি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। এই অমৃতাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের একটি পয়া। এবার আমরা কবিতাটির চতুর্দশপদী কবিতা, যেহেতু এটি চতুর্দশপদী কবিতা, আসলে আমরা কবিতাটি পর্যালোচনা করে দেখব যে এটি চতুর্দশপদী কবিতার মধ্যে পড়ে কিনা। চতুর্দশপদী কবিতার সংজ্ঞা: চতুর্দশপদী কবিতা হচ্ছে 14 চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট কবিতাকে চতুর্দশপদী কবিতা বলে। একটি কবিতার 14টি লাইন থাকবে এবং প্রত্যেকটি লাইনে 14টি বর্ণ থাকবে এবং তার দুটো স্তবক থাকবে। যার প্রথম স্তবক হবে 8 লাইনের। এই 8 লাইনের স্তবকটিকে আমরা বলবো অষ্টক। এই অষ্টকে থাকবে একটি কবিতার ভাবের সফল প্রবর্তনা বা উপস্থাপনা, এবং পরবর্তী 6 চরণের নাম হবে ষষ্ঠক, এবং পরবর্তী 6 চরণে থাকবে কবিতার সফল পরিণতি। তাহলে আলোচনা করে আমরা দেখলাম, অর্থাৎ কবিতার ফরম্যাটের দিক দিয়ে এটি একটি চতুর্দশপদী সার্থক কবিতা। এই কবিতার অন্তমিল তোমাদের পরীক্ষা আসে, আমরা অন্তমিলটা একটু দেখি, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। আমি যেমন প্রথম 8 চরণের সর্বশেষ শেষের যে শব্দগুলো লিখেছি, মনে, বিরলে, স্বপনে, কলকলে, ছলনে, তলে, জলে, জনে, তোমরা যদি দন্তন্য একারটা মানে অর্থ ধরতে হবে ক, সব দন্তন্য একার শব্দের অর্থ ক ধরা, তাহলে ধরেছি। আর লয়কার অর্থ খ। এখানে দেখো ক, নে ক, নে ক, নে মানে ক, আর লে মানে খ। তাহলে এইভাবে আসে ক খ, ক খ, ক খ, খ খ। এটা হচ্ছে অন্তমিল। আর ষষ্ঠ চরণ অর্থাৎ 6 চরণের মিল আমি দেখেছি, বে হলো গ আর তে হচ্ছে খ। তাহলে বেগুলো সব গ আর তেগুলো সব খ, তাহলে ক খ, ক খ, ক খ। এটি একটি চতুর্দশপদী সার্থক কবিতা। এই চতুর্দশপদী কবিতা বাংলা সাহিত্যে জন্ম হয়নি, এটির জন্ম হয়েছে ইটালির কবি পেত্রার্ক, অর্থাৎ পেত্রার্ক হচ্ছে সনেটের জন্ম। সনেটের বাংলা অর্থ চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বাংলা সাহিত্যে আর অন্য কোনো কবির এরকম সার্থক লেখনী আমরা পাই না। তবে তোমরা কবিতাটির আলোচনা মোটামুটি আমরা করলাম, চেষ্টা করলাম। আশা করি তোমরা ক্লাসটি দেখেছ। ভবিষ্যতে আবার আমি তোমাদের সামনে আসবো অন্য কোনো পাঠ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।